না না, আমি তেমন কোনো কিছুই করব না। এক্ষুনি আমি আপনাদের সিপাহীদেরকে বশমুক্ত করে দিচ্ছি। এই বলে এখন কি করবে রাজকুমার? ও না না, তুমি তো এখন রাজা, একজন ব্যর্থ রাজা, যে কিনা একটা বন্দীকে আটকে রাখতে পারলো না। হা 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 হা। অনেক হয়েছে, থামো তোমরা। এক্ষুনি বন্দি করে কালকুঠুরিতে। আহা, শান্ত হও আকাশ। সিপাহীর বলার কিছু কথার জন্য এত চিন্তিত হতে হবে না। এখনো সবকিছু আমাদের হাত থেকে বাইরে বেরিয়ে যায়নি। যে কোনো সময় আমরা কুসুমকে বন্দি করে ফেরত নিয়ে আসব। আমি বলি কি, এই তন্ত্রমাতার মন্ত্রীকে বাঁচিয়ে না রেখে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। তারা হয়তো এভাবে আরো পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। তন্ত্রমাতার শক্তি সম্পর্কে তো আমাদের ধারণা ছিল, আজ সে তার প্রমাণও পেয়ে গেলাম। তুমি ঠিক কথাই বলেছ। তবে আমি তাদের তিনজনকে একই অপরাধে বন্দী করেছিলাম। তাদের তিনজনকে একই শাস্তি দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত কুসুমকে খুঁজে পাচ্ছি, তাদের দুইজনকে মৃত্যুর আদেশ দেওয়া যাবে না। এটা আমাদের রাজ্যের আইনের বাইরে। তাহলে চিন্তা করবে না, আমি খুব তাড়াতাড়ি কোনো না কোনো ব্যবস্থা করে ওই কুসুমকে বন্দি করেই ছাড়বো। আর এসব দুশ্চিন্তা করো না। তুমি অনেক ভালো আর যোগ্য রাজা। মাত্র তো কয়েক বছর হয়েছে রাজত্ব চালাচ্ছ। ছোটখাটো ভুল সকলেই করে। চলো, অনেক কাজ বাকি আছে, আর অনেক রাতও হয়ে গেছে। এরপর মায়া আকাশকে নিয়ে তাদের রাজপ্রাসাদে চলে যায়। রাজপ্রাসাদে যেতেই তাদের বাবা মা এবং রাজপ্রাসাদে থাকা বাকি সকলেই তাদের সামনে এসে জিজ্ঞেস করতে শুরু করে। কি হলো? বাইরে কি হয়েছিল? রানীপুরী কোথায়? অনেকক্ষণ যাবত তো ফেরত আসছে না। আমি তো অনেক চিন্তিত হয়ে পড়েছিলাম। কি হয়েছে? সব ঠিক আছে তো? তরে আর রাজা মশাই আকাশে দেখা খুব চিন্তিত মনে হইতাছে। হ্যাঁ আকাশ, কিছু বলছো না কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই বিষণ্ণ। কিছু হয়েছে? এত রাত হয়ে গেল, তোমরা এতক্ষণ পরে রাজপ্রাসাদে ফিরে এলে। আমাদেরকে বাইরে যেতে নিষেধ করেছিলে, এজন্য আমরা বাইরে যেতেও পারিনি। মায়া সবাইকে শান্ত হতে বলে। আপনারা বেশি চিন্তা করবেন না। যা সমস্যা হয়েছিল সব সমাধান হয়ে গেছে। এখন তেমন চিন্তা করার কোনো কারণই নেই। আসলে সিপাহীরা তন্ত্রমাতার জাদুতে বশ হয়ে পড়েছিল। এরপর মায়া এক এক করে সব ঘটনা খুলে বলে। কি বলছো কি? মন্ত্রী মেয়ে কুসুম পালিয়ে যেতে সক্ষম হয়েছে? না না, এটা তো খুবই দুশ্চিন্তার বিষয়। যদি রাজ্যে জানাজানি হয়ে যায়, তাহলে সকলেই রাজামশাইয়ের রাজ সিংহাসনের ওপর কতটুকু জোর আছে সেটা নিয়ে প্রশ্ন করতে শুরু করে দেবে। আমারও তাই মনে হয়। যত তাড়াতাড়ি সম্ভব কুসুমকে বন্দি করতে হবে। এভাবে চলতে থাকলে তো রাজ্যের লোকেরা রাজার উপরে বিশ্বাস হারিয়ে ফেলবে। রাজা বিক্রম এবং রানীর কথা শুনে আকাশ আরো বেশি শক্তি হারিয়ে ফেলে। আমার মনে হচ্ছে আমি এই রাজ্যের জন্য যোগ্য রাজা নই। আমার বাবার মতো যোগ্য রাজা হয়তো আমি কোনোদিনই হতে পারবো না। এভাবে কেন বলছো? তোমার বাবার সম্পর্কে আমি খুব ভালো করেই জানতাম। সে সব সময় বলতো তুমি একজন যোগ্য রাজা হবে। এভাবে ভেঙে পড়ো না। কুসুমকে আমরা বন্দি করে ছাড়বই। আমি আমার বন্ধু রাজ্যে বলে দেব, তারা যেন কুসুমকে দেখলেই কোনো আশ্রয় না দিয়ে সাথে সাথে বন্দি করে। আকাশ, এত ভেঙে পড়ো না। আমি জানি তুমি তোমার বাবার থেকেও ভালো একজন রাজা হবে, কারণ তোমার বাবাকে রাজ্য পরিচালনা করতে কেউ শিখিয়ে দেয়নি। তবে তুমি তোমার বাবাকে রাজ্য পরিচালনা করতে দেখেছো। সে তোমাকে ভালোই শিক্ষা দিয়েছে। এতটুকু বিশ্বাস নিজের বাবার শিক্ষার উপর রাখো। অনেক হয়েছে, এখন সকলেই ঘুমোতে চলে যান। কিছুক্ষণের মধ্যেই তো সকাল হয়ে যাবে। এরপর সকলেই রাজপ্রাসাদে নিজেদের কক্ষে চলে যায়। অন্যদিকে বিক্রমপুর রাজ্যে সকাল হতেই রাজকন্যা কণিকা এদিক সেদিক ছটফট করতে থাকে। আজ বা কালকের মধ্যে বাবা ফেরত চলে আসবে। তার আগে আমাকে এখান থেকে বের হতে হবে। কিন্তু আমি কি করব? সিপাহীদেরকে কি কোনো কিছু দিয়ে লোভ দেখাবো? না না, যদি তারা বাবাকে বলে দেয়, তাহলে বাবা নিশ্চয়ই আবার আমাকে কালকুঠুরিতে বন্দি করে দেবে। আমাকে অন্য কিছু একটা বিষয় নিয়ে চিন্তা করতে হবে। এভাবে রাজকন্যা কণিকা চিন্তা করতে থাকে। কিছুক্ষণ পর রাজকন্যা কণিকার মাথায় একটা বুদ্ধি আসে। আমি তো আমাদের এই রাজপ্রাসাদের জানালা দিয়ে পালিয়ে গেলেই পারি। এখান দিয়ে পেছনের দরজা পর্যন্ত যেতে আমাকে কোনো সিপাহী দেখবে না। আর আমি লুকিয়ে লুকিয়ে হয়তো
পার হয়ে যেতেই পারবো, কিন্তু প্রবেশদ্বার থেকে তো বের হতে পারবো না। সিপাহীরা আমাকে কখনোই বের হতে দেবে না। তারা আমাকে ভালো করেই চেনে। কি করা যায় তাহলে? এরই মধ্যে একজন দাসী খাবার নিয়ে রাজকন্যার কক্ষে প্রবেশ করে। এই নিন রাজকন্যা, খাবার খেয়ে নিন। আপনার অন্য কিছুর প্রয়োজন হলে আমাদেরকে ডাকবেন, আমরা দরজার পাশেই দাঁড়িয়ে আছি। দাসীকে দেখে রাজকন্যা কণিকার মাথায় একটা চমৎকার বুদ্ধি আসে। সে তাকে দেখে বলে, শোনো, তুমি যে কাপড়টা পরে আছো ঠিক এরকম দেখতে একটা কাপড় আমাকে ব্যবস্থা করে দাও তো। আমি এই কাপড়গুলো পরে দেখবো তোমরা এই কাপড় পরে কেমন স্বাচ্ছন্দ্য বোধ করো। এমন ভারী কাপড় পরতে আজ আমার একদমই ইচ্ছে করছে না। কি বলছেন রাজকুমারী? আপনি কেন আমাদের মতো এমন গরিব পোশাক পরতে যাবেন? না না না, এটা সম্ভব না। আপনি বলুন, আমি আপনার জন্য দামি দামি যে কোনো পোশাক বানানো আছে সেগুলো এনে দিচ্ছি। তোমাকে বাবা কি বলেছিল? আমি যা বলবো তাই শুনতে, তাই না? আমি যা চাইছি এখন তাই আমাকে এনে দাও, বেশি প্রশ্ন করো না। দাসী রাজকন্যা কণিকার কথায় অবাক হলেও তার কাছে আর করার কিছুই ছিল না। এই জন্য সে তাকে নিজের পরিধানরত দাসীদের আরেকটা কাপড় এনে দেয়। এরপর দাসী কক্ষের বাইরে দাঁড়িয়ে থাকে। এটাই হবে আমার পালিয়ে যাওয়ার বেশ। আমি এখান থেকে পালিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসব। এরপর রাজকন্যা কণিকা তার পোশাক পাল্টে একজন দাসীর পোশাক পরে ফেলে আর জানলা দিয়ে পালিয়ে একদম রাজপ্রাসাদের পেছনের প্রবেশদ্বারের কাছাকাছি চলে যায়। তাকে সিপাহীরা জিজ্ঞেস করে, আরে দাসী, কোথায় যাইতাছো? এই যে আমি তো একটু রাজপ্রাসাদের বাইরে যাচ্ছি, রাজকন্যা কাজে পাঠিয়েছেন, আমাকে যেতে দিন। দাসীর এমন কণ্ঠ, এমন কথা শুনে সিপাহী আর কোনো প্রশ্নই করে না এবং তাকে সেখান থেকে চলে যেতে দেয়। পেছনের দরজা দিয়ে কণিকা যেখানে বের হয়েছিল সেটা ছিল এক ঘন জঙ্গল। সেই জঙ্গলের মধ্যেই সে হাঁটতে থাকে। এই জঙ্গল পেরিয়ে একটা নদী আছে, সেটা পেরোলেই আমি আমার নানুর রাজ্যে চলে যাব। কিন্তু এখান থেকে হাঁটতে তো আমার একদমই ভালো মনে হচ্ছে না। কোনো ছোট একটা উপায় থাকলে ভালো হতো। রাজকন্যা কণিকা এভাবেই হাঁটছিল। হঠাৎ সে তার সামনে দেখতে পায় মন্ত্রীর মেয়ে কুসুমকে। সে এক গাছের নিচে ঘুমিয়ে আছে। আরে, এ আমি কি দেখছি? সত্যি দেখছি না ভুল দেখছি? এ তো মায়াদের রাজপ্রাসাদে বন্দী ছিল মন্ত্রীর মেয়ে কুসুম। তাহলে এখানে কি করে এলো? রাজকন্যা কণিকা কুসুমের কাছে গিয়ে জিজ্ঞেস করে, এই কুসুম, কুসুম ওঠো, এখানে কি করে এলে? এই কুসুম। কুসুম তার সামনে রাজকন্যা কণিকাকে দেখে অবাক হয়ে যায়। আরে রাজকন্যা কণিকা, আপনিও তো কালো কুঠুরিতে বন্দী ছিলেন, সেখান থেকে কি করে বের হলেন? আমারও তো একই প্রশ্ন। তবে সে যাই হোক, আমরা দুজন বের হয়েছি, ভালোই হয়েছে। বাবা মায়ের অপমানের প্রতিশোধ নিতেই হবে। তুমি কি করতে চাইছো? আমাকে তোমার পরিকল্পনা বলো। আমার তেমন কোনো পরিকল্পনা নেই। আমি এখন যে কোনো এক রাজ্যে যাব, সেখান থেকে নিজে বাঁচার চেষ্টা করব। এরপর নিজে আরো শক্তিশালী হয়ে এই রাজপ্রাসাদে ফিরে আসব। আর আমি মায়া এবং আকাশ সবাইকে তাদের কাজের শাস্তি দেব। আমি বুঝতে পেরেছি, চিন্তা করো না। এখন তাহলে চলো আমার সাথে, আমি আমার নানুর রাজ্যে যাচ্ছি। তোমাকে সেখানেই থাকার ব্যবস্থা করে দেব। তুমি সেখানে থেকেই তোমার জাদু শক্তি শিখার ব্যবস্থা করতে পারবে। আমার নানু খুব বড় জাদুকর, তোমাকে আরো জাদু শক্তি শিখিয়ে দেবেন। তবে আমাকে সেখান থেকে তাড়াতাড়ি ফিরে আসতে হবে। বাবা আসার আগে যদি আমি না ফিরে আসি, তাহলে হয়তো আমাকে আবারও কালকুঠুরিতে বন্দি করে দেবে। কুসুম আর কণিকা এরপর সেই রাজ্যে যেতে শুরু করে, যেটা ছিল রানী বিথিকার বাবা মায়ের রাজ্য।
অন্যদিকে সকাল হলে রাজপ্রাসাদের সকলে কাজে ব্যস্ত হয়ে যায়। মায়া সকলের জন্য খাবার রান্না করতে থাকে। রানী পরী তার কাছে এসে বলে, মায়া, কাল রাতে যা হয়েছে তা নিয়ে একদম চিন্তা করো না। তুমি বলেছিলে না সেই দরবেশ বাবার কথা? তার সাথে আমার জাদুর আয়নার সাহায্যে কথা হয়েছে, তিনি আজকে আসবেন। তাহলে সেই দরবেশ আগে কেন এলো না? হয়তো সেখানে কোনো কাজ ছিল, তবে চিন্তা করো না, আজ উনি এলে কোনো সুখবরই দেবেন। এরপর সকলেই সকালের খাবার খেতে শুরু করে, কিন্তু আকাশ সেখানে উপস্থিত ছিল না। সে বাগানেই বসেছিল। মায়া সবাইকে বলে, আপনারা তাহলে খাওয়া দাওয়া শেষ করুন, আমি খাবার নিয়ে বাগানে যাচ্ছি। সেখানে আকাশ অপেক্ষা করছে, তাকে সাথে নিয়ে খাবারটা খাবো। ঠিক আছে মা, যাও। আমার ছেলেটার যে কি হলো, কাল রাত থেকে এমন চিন্তিত হয়ে আছে। আমার মনে হয় সিপাহীদের কথাগুলো তার কানে বাজছে। এভাবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। এরপর মায়া বাগানে চলে যায়। সেখানে আকাশ আগে থেকেই অপেক্ষা করছিল। কি হলো মায়া, তুমি আবার এখানে এলে কেন? আমি তো বললাম আমার খেতে একদমই ইচ্ছে করছে না। এমন বললে হবে না, তোমাকেও খেতে হবে। আমি একটা সুখবর দিতে এসেছি। দরবেশ বাবা আজ আমাদের রাজপ্রাসাদে আসবেন। মায়ার কথা শুনে আকাশ কিছুটা খুশি হয়। যাক, তাহলে তো ভালোই হলো। সে যদি কোনো সুখবর দেয় তাহলে তো আমার মা আর তোমার বাবা মা অনেক খুশি হবে। হ্যাঁ, আর এই খুশির দিনে এভাবে না খেয়ে মন খারাপ করে বসে থাকলে হবে না। চলো এখন খাবার খেয়ে নাও। এরপর মায়া আকাশকে মানিয়ে ফেলে। তারা খাওয়া দাওয়া করে রাজপ্রাসাদের ভেতর ঢুকতে নেবে, এমন সময় দরবেশ চলে আসে। মায়া পরি, আমি চলে এসেছি। তো বন্ধুরা, কি এই দরবেশ? আর এই দরবেশ এসে কি এমন নতুন সুখবর দিতে চলেছে? জানতে হলে দেখুন আমাদের মায়াকন্যার পরের পর্ব।